অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সায়েন্স গুরু অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইন টিচিং প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমরা আমাদের চ্যানেলে, তোমরা জানো যারা আমাদের চ্যানেল ফলো করো, তো আমরা টেস্ট পেপার, এবিটি টেস্ট পেপারের যে সলিউশনগুলো এমসিকিউ আর এসএকিউ, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ আর লাইফ সায়েন্সের আমরা দিয়ে থাকছি রেগুলার বেসিস। তো ফিজিক্যাল সায়েন্সের অনেকগুলো চ্যাপ্টার, মানে অনেকগুলো যে পেজ, অনেকগুলো সেটই আমরা কিন্তু দিয়েছি। তো তোমরা সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে আমি আশা করছি, এবং করছো আমি আশা করছি। আজকে আমরা যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে এবিটির পেজ নাম্বার 430। এই পেজ নাম্বার 430-এর আজকে আমরা ডিটেল সলিউশন এমসিকিউ আর এসিকিউর করবো। তাহলে আমরা শুরু করছি পেজ নাম্বার 430-এর ফার্স্ট কোয়েশ্চেন, ফিজিক্যাল সায়েন্সের বিভাগ ক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, যে সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবাহীর নাম কি? সৌরকোষে ব্যবহৃত কিসের নাম? অর্ধ পরিবাহী। এখানে কিন্তু পরিবাহী অথবা অপরিবাহীর কথা বলেনি, এখানে বলেছে অর্ধ পরিবাহীর কথা। আচ্ছা, অর্ধ পরিবাহী কেন নেওয়া হয় সৌরকোষে? মূলত অনেক যে কারণগুলো রয়েছে, সে কারণের মধ্যে আমি খুব সহজ করে জাস্ট যদি একটা পয়েন্টে যদি বলি, মূলত কি হয়, যদি আমি মেনলি সৌরকোষ বা সোলার সেল যেটা রয়েছে, সেখানে কি হয়, সূর্যের যে আলো, সেই সূর্যের আলোটা সেখানে পড়ে, এবং সেখানে সূর্যের আলো পড়ার পর ওই সৌরকোষ থেকে ইলেকট্রনের যে বেরিয়ে যাওয়া বা ইলেকট্রনের গতিশীলতাটা তখন পাওয়া যায়, মানে পায় আর কি। তো যদি আমি পরিবাহী ব্যবহার করি, পরিবাহী কোনো পদার্থ ব্যবহার করি, তাহলে সেই পরিবাহীর ক্ষেত্রে সেই ইলেকট্রনের যে গতি প্রকৃতি বা ইলেকট্রনের যে বেরিয়ে যাওয়া বা ইলেকট্রনের যে গতিবেগ, সেটাকে নিয়ন্ত্রণ করা যায় না। আর অপরিবাহীর ক্ষেত্রে কি হয়, অপরিবাহীর ক্ষেত্রে সূর্যের আলো পড়া সত্ত্বেও সেখানে কিন্তু ইলেকট্রনকে গতিশীল করা সম্ভব হয় না। আর অর্ধপরিবাহী যেটা রয়েছে, সেক্ষেত্রে কি হয়, সূর্যের আলো যখনই পড়ে তখনই কিন্তু কি হয়, ইলেকট্রনের যে গতি প্রকৃতি বা ইলেকট্রনের যে গতিশীলতা, সেটা তখন লক্ষ্য করা যায়। তো সেই কারণে বলতে পারো যে অর্ধপরিবাহী ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম হচ্ছে, এখানে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে সিলিকন। সিলিকনটাই হচ্ছে সব থেকে উৎকৃষ্ট অর্ধপরিবাহী সৌরকোষে ব্যবহার করার জন্য। তাহলে অপশন বি, সিলিকন হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে কি বলেছে দেখো, যে 303 কেলভিন উষ্ণতা সেলসিয়াস স্কেলে হয় কত? আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, সেটা কেলভিনে হয় 273 কে। ঠিক আছে, তাহলে এখানে 300 কে বলেছে, তার মানে আমাকে বুঝতে হবে 300 কে মানে হচ্ছে 0 ডিগ্রি যদি 273 কেতে হয়, তাহলে 300 কত বলেছে, 303 কে। এখান থেকে আমি যদি 273 কে বাদ দিই, ঠিক আছে, তাহলে আমি কত পাবো? 30 পাবো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি 273 ডিগ্রি হয়, মানে 273 কে হয়, 30 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু 303 কে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে 303 কে মানে হচ্ছে কত? তাহলে অপশান এ হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এরপরে বলেছে 1.2 গ্রাম কার্বনকে যদি পোড়ানো হয়, তাহলে উৎপন্ন CO2 এর এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে আয়তন কত হবে? কার্বন ডাইঅক্সাইড যখন আমরা পোড়াই, কি করি মূলত, কার্বন ডাইঅক্সাইডকে যখন পোড়ানো হয়, এখান থেকে ভেঙে গিয়ে কি তৈরি হয়, C+O2, এই জিনিসটা তৈরি হয়। কার্বন ডাইঅক্সাইড যখন ভেঙে যায়, তখন CO2 বা C+O2 তৈরি হয়, বা আমি উল্টোভাবে লিখতে পারি জিনিসটা, ব্যাপারটা কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হয়, কী হয়, C+O2, এখান থেকে CO2। তো এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কথা বলেনি, এখানে বলেছে কার্বনকে পোড়ালে। কাকে পোড়ালে? কার্বনকে পোড়ালে উৎপন্ন CO2 এর আয়তন কত হবে? তাহলে কার্বনের আণবিক ভর আমরা জানি 12, ঠিক আছে। আর CO2-র যে আয়তন, CO2 মানে হচ্ছে, CO2-র আয়তন আমরা জানি যে এসটিপিতে যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তনই হচ্ছে কত, 22.4 লিটার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে 12 গ্রাম কার্বন পোড়ালে CO2 পাওয়া যায় 22.4 লিটার। তাহলে 1 গ্রামে কত পাবো, 22.4/12। আর এখানে বলেছে কত,
যে 1.2 গ্রামে কত পাবো, 1.2 গ্রামে কত আমি পাবো, তাহলে 22.4 ইন্টু 1.2 12, এখানে দশমিক দুটো উঠে পড়বে, উঠে পড়লে এখানে 180, তাহলে 12 কেটে গেল, ওটা থাকছে কত 2.24 লিটার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে কিছু দেওয়া আছে এরকম, ইয়েস অপশন ডি 2.24 হচ্ছে তার মানে কি রাইট অ্যান্সার হলো। এরপরে পরের প্রশ্ন কি বলেছে যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ যে বিষয়ের ওপর নির্ভর করে সেটা কিসের ওপর, প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করে, না উপাদানের উপর নির্ভর করে, নাকি সবকটির উপরে নির্ভর করে। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ মানে দৈর্ঘ্য প্রসারণ যেটা সেটা দৈর্ঘ্যের উপর নির্ভর করে, উষ্ণতা বাড়ালে তার উপরও নির্ভর করে এবং অবশ্যই উপাদানের উপর নির্ভর করে। তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন হবে কি সব কটি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে যদি আমি বস্তু রাখি, অবতল দর্পণ রয়েছে তার ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে যদি বস্তু রাখি তাহলে প্রতিবিম্ব কেমন হবে, প্রতিবিম্ব কেমন হবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা যখন এবিটিএ সলভ করছি তাহলে আমরা অনেক জায়গায় কিন্তু এই টাইপের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এই টাইপের প্রশ্নগুলো মনে রাখার জন্য আমাদেরকে কিন্তু একটা সিকোয়েন্স ওয়াইজ মনে রাখতে হবে, যাতে এই জিনিসগুলো যখনই আমার সামনে আসবে অত কিছু না ভেবে আমি যেন ডাইরেক্ট করতে পারি। তো সেই জন্য আমি তোমাদের সামনে একটা ছক দেখাচ্ছি, যেটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে। বস্তুর বিভিন্ন অবস্থানে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান ও আকৃতি। এই যে ছকটা, এটা যদি মনে রাখতে পারো অবতল দর্পণের, তাহলে অবতল দর্পণ থেকে যাই আসুক না কোনো শর্ট প্রশ্ন ওই এই রিলেটেড বা এই টাইপের সবই তোমরা পারবে। এখানে প্রশ্নে যেটা বলেছে দেখো, প্রশ্ন এখানে বলেছে যে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে যদি কি রাখি, বস্তু রাখি, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। তাহলে এখানে দেখো বস্তুটাকে কোথায় রাখবো, ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে যদি রাখি তাহলে বস্তুটার প্রকৃতি কেমন হবে, সদ হবে, অবশীর্ষ হবে এবং বিবর্ধিত হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যদি তোমাকে এটা না দিয়ে যদি বলতো ফোকাসে রাখলে কি হবে, যদি ফোকাসে রাখতাম তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি হতো, যদি বস্তুকে ফোকাস ও মেরুর মধ্যে রাখতাম তাহলে তার প্রতিবিম্বের আকার কেমন হতো। তাহলে বুঝতেই পারছো যে এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো, এই ছকটা থেকে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আমরা পেয়ে যেতে পারি, শর্ট প্রশ্নের উত্তর। ঠিক আছে, কারণ আমরা দেখছি এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বারবার কিন্তু আমাদের রিপিট হচ্ছে, তাই এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে মনে রাখার খুবই প্রয়োজন রয়েছে একটা সিকোয়েন্স ওয়াইজ, নাহলে কিন্তু এলোমেলো হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তাই এই ছকটা ভালোভাবে প্র্যাকটিস করবে অবশ্যই। তাহলে এখানে এটা বলেছে যে বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে যদি আমি রাখি তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, কেমন হবে, সদ এবং অবশীর্ষ হবে আর বিবর্ধিত হবে। তাহলে এক্ষেত্রে অপশান কোনটা ঠিক হবে তোমরাই বলো, সদ ও বিবর্ধিত। অসৎ খর্বাকার হবে না, সদ খর্বাকার হবে না, কারণ বিবর্ধিত হবে, অসৎ বিবর্ধিতও হবে না। তাহলে সদ এবং বিবর্ধিত হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে 1-6 কি বলছে দেখো, যে মানুষের চোখের যে অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে চোখের রেটিনা। ঠিক আছে, চোখের মণি নয়, কর্নিয়া নয়, রেটিনা। রেটিনাতে কি হয় না তো প্রতিবিম্বটা তৈরি হয়। ফিউজ তারের উপাদানগুলো কী কী, আমরা জানি ফিউজ তার যেটা রয়েছে সেই ফিউজ তারের ভেতরে কি থাকে, লেড থাকে আর টিন থাকে। এটা থাকে 75% আর এটা থাকে 25%। এটা হচ্ছে ফিউজ তার। তাহলে এখানে দেখি কি আছে, কপার তো থাকে না, জিঙ্ক থাকে না, সিইউপিবি থাকে না, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তড়িৎ ক্ষমতার রাশিটির জন্য কোন সম্পর্কটি সঠিক। আমরা যখন তড়িৎ ক্ষমতা পড়েছি, তড়িৎ ক্ষমতায় আমরা দেখেছিলাম যে তড়িৎ ক্ষমতা পড়তে গিয়ে একটা রাশির সাথে আর একটা রাশির রিলেট করে মূলত তিনটে আলাদা আলাদা সমীকরণ আমরা পেয়েছিলাম, যার মাধ্যমে যেখান থেকে অনেক নিউমেরিক্যালসও অনেক সময় আসে। তো সেই তিনটের কথা বলেছে এখানে, এর মধ্যে ওই তিনটে কোনটা এবং ওই তিনটে ছাড়া আলাদা কোনটা। অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে ওই তিনটে বাদে কোনটা এখানে আছে। ঠিক আছে, তো এই জিনিসটা খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে কিন্তু।
ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বইয়ের জিনিস, তড়িৎ ক্ষমতা। এটা কিভাবে আসলো, ডিটেলসটা বললে এখানে অনেকটা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি ডিটেলসটা বলছি না, জাস্ট আমি তোমাকে একটু বলে রাখছি। তড়িৎ ক্ষমতা বলতে যেটাকে বোঝানো হয় সেটা কি, যে বৈদ্যুতিক যন্ত্রের কাজ করার হার বা ব্যয় বা তড়িৎ শক্তি ব্যয় করার হার, এক কথায় কাজ করার হার মনে রাখলেই জিনিসটা মনে থাকবে। তাহলে এখান থেকে দুটো জিনিস পেলাম, একটা যে কাজ করার হার মানে ডাব্লু, আর হার বলতে বুঝি আমরা সময়, অর্থাৎ তাড়িতিক কৃতকার্যবার সময়কে আমরা তড়িৎ ক্ষমতা বলি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এটা একটা ফর্মুলা আমরা আসছে পি সমান ভি আই। ঠিক আছে, আর একটা ফর্মুলা আসছে পি সমান আই স্কোয়ার আর, এবং আর একটা আসছে পি সমান ভি স্কোয়ার আর আসছে। তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু তার মানে এক্সিস্ট করে বা এগুলো আমরা পাবো, এগুলো সঠিক ফর্মুলা। তো এখানে এমন কি আছে যেটা এখানে দেওয়া নেই? দেখো পি স্কোয়ার ভি আই, তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো, পি স্কোয়ার ভি আই, এই যে পি স্কোয়ার ভি আই, তার মানে আমরা এটা পেয়ে গেলাম। তারপরেরটা দেখো পি স্কোয়ার ভি আই, এটা তার মানে আছে পি ইজ ইকাল টু ভি স্কোয়ার আর, পি ইজ ইকাল টু ভি স্কোয়ার আর, এই যে পি ইজ ইকাল টু হচ্ছে ভি স্কোয়ার আর আছে, তার মানে এটাও সঠিক, মানে এটাও আছে অ্যাকচুয়ালি। তারপরে দেখো এটাও পেয়ে গেলাম পি ইজ ইকাল টু আই স্কোয়ার আর, পি ইজ ইকাল টু আই স্কোয়ার আর, এই যে পি ইজ ইকাল টু হচ্ছে কি আই স্কোয়ার আর, এটাও পেয়ে গেলাম। তার মানে আর একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে পি ইজ ইকাল টু আই স্কোয়ার বাই আর। এবার দেখো এটা যদি ঠিক হয়, এটা যদি ঠিক হয়, তাহলে এটা কি করে হতে পারে, তাই না? এখানে দেখো আই স্কোয়ার ইন্টু আর আছে, এটা ঠিক, তাহলে আই স্কোয়ার ইন্টু আর সমান যদি পি হয়, তাহলে নিশ্চয়ই আই স্কোয়ার বাই আর হবে না, তাহলে অপশন ডি হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার। এরপর পরমাণু চুল্লিতে ভারী জল, যেটাকে আমরা D2O বলি, ঠিক আছে, এই ভারী জল ব্যবহার করা হয় কেন? D2O বলতে এখানে মেইনলি বোঝানো হয় ডয়টেরিয়ামের যে, আমরা তো মূলত H2 বুঝি, এটাকে আমরা জল বলি, তো ভারী জলের ক্ষেত্রে হাইড্রোজেনের ডয়টেরিয়াম যেটা রয়েছে সেই আইসোটোপটা থাকে, তাই সেটাকে বোঝানোর জন্য কিন্তু D2O লেখা হয়। ঠিক আছে, ভারী জল। তাহলে ভারী জল ব্যবহার করা হয় কী হিসেবে? মডারেটর হিসেবে। কি হয় যখন নিউক্লিয়, এখানে কি বলেছে দেখো, যে পরমাণু চুল্লিতে নিউক্লিয় বিভাজন মানে নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হয়, তো সেই নিউক্লিয় বিক্রিয়াটা কিন্তু পারমাণবিক বোমার মতো নয়, সেটাকে নিয়ন্ত্রিত নিউক্লিয় বিক্রিয়া। তো সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য মূলত কি হয়, যখন নিউক্লিয় বিক্রিয়া ঘটে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কি হয় না, তো নিউট্রন কণার স্রোত বেরোতে থাকে। তো সেই স্রোতটাকে যদি আমি কন্ট্রোল না করি, তাহলে কিন্তু কি হতে পারে, সেখান থেকে অনেক রকম বিস্ফোরণ ঘটতে পারে বা অনেক ক্ষতি সাধন হতে পারে। তো সেটাকে কন্ট্রোল করার জন্য এই ভারী জল ব্যবহার করা হয় মডারেটর হিসেবে। মডারেটর কী করে, ওই নিউট্রন কণার যে স্পিড বা গতি, এটাকে ব্যালেন্স করতে সাহায্য করে, এটাকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, তার জন্য মডারেটর হিসেবে এই ভারী জল ব্যবহার করা হয়। হলো, এরপরে কি বলেছে, যে প্রদত্ত কোন মৌল জোড় নিকটোজেন গ্রুপ, আমরা জানি নিকটোজেন মানে হচ্ছে 15 নাম্বার যে গ্রুপটা রয়েছে পর্যায় সারণী, সেটাকে নিকটোজেন বলা হয়। আর সেখানে কোনটা থাকে, নিকটোজেনের ভেতরে কোনটা থাকে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, নাইট্রোজেন আর ফসফরাস। ঠিক আছে, নিকটোজেন যেটা রয়েছে, সেই নিকটোজেন মৌল, আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি নিকটোজেন মৌল বলতে, সেটা কিন্তু নাইট্রোজেন আর এনপি, এই যে এটা কিন্তু 15 নম্বর গ্রুপে থাকে। ঠিক আছে, এরপর দেখো সমযোজী দ্বিবন্ধনযুক্ত যৌগ কোনটা? OF2। OF2 হবে না, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড OF2। এই ফ্লুরিন যেটা রয়েছে, এই ফ্লুরিন একটা একটা করে অক্সিজেনের সাথে যুক্ত হয়। C2H2 আমরা জানি, C2H2 মানে হচ্ছে সি ট্রিপল বন্ড সি, এইটা হচ্ছে তার স্ট্রাকচার। তাহলে এটা তো ত্রিবন্ধন, তার মানে এটাও না। এখানে বলেছে সমযোজী দ্বিবন্ধন কোথায় থাকে? N2, আমরা জানি N2 মানে হচ্ছে
এন আর এন তার মাঝে ত্রিবন্ধন, এটাও না। আর একটা বলছে C2H4, C2H4 যেটা হয় দেখতে এইরকম, আর যার মাঝে কি রয়েছে এই যে দ্বিবন্ধন। ঠিক আছে, তাহলে অপশান কি হবে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? খুব সহজ প্রশ্ন, রাসায়নিক শক্তিতে। তারপরে লাব্লাঙ্ক পদ্ধতিতে আমরা জানি যে HCl প্রস্তুত করা হয়, তো তার জন্য কাঁচামাল হিসেবে কি নেওয়া হয়? সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়। লাব্লাঙ্ক পদ্ধতিতে সোডিয়াম ক্লোরাইড কাঁচামাল হিসেবে নেওয়া হয়। এই যে লাব্লাঙ্ক পদ্ধতি, যেটাতে কি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl প্রস্তুত করা হয়, যেখানে কাঁচামাল হিসেবে কি নেওয়া হয়? সাধারণ লবণ। এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কথা যেহেতু বলেনি, তাহলে একটাই অপশন পড়ে থাকলো, সেটা হচ্ছে কি সাধারণ লবণ। ঠিক আছে, এরপর জার্মান সিলভারে থাকে না। জার্মান সিলভার কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা সংকর ধাতু। ঠিক আছে, এই জার্মান সিলভারের ভেতরে কিন্তু এই যে সিলভার কথাটা যেটা রয়েছে, এই সিলভারটাই কিন্তু অ্যাকচুয়ালি থাকে না, তার মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তবু এটার নাম জার্মান সিলভার কেন বলো তো? অ্যাকচুয়ালি সিলভারের মতো দেখতে অনেকটা, ঠিক আছে, চকচকে যেহেতু খুব হয়, তো সেই কারণে সেটাকে সিলভার বলা হয়, সিলভার না হলেও সিলভারের মতন, তার জন্য। আর জার্মান কথাটার অর্থ বুঝতেই পারছো, জার্মানিতে অ্যাকচুয়ালি কি হয়েছিল, এই জার্মান সিলভার নামক যে সংকর ধাতুটা, এটার প্রচলন হয় এবং ব্যাপক পরিমাণে সর্বপ্রথম ওখানেই ব্যবহার করা হয়। তো যেহেতু সিলভারের মতো দেখতে, আর জার্মানিতেই যেহেতু প্রথমত খুব ভালোভাবে ওটার মানে ব্যবহার মানে শুরু হয় আর কি, সেই কারণে ওটার নাম কিন্তু জার্মান সিলভার হয়ে গেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তার ভিতরে কোনো সিলভার কিন্তু থাকে না। ঠিক আছে, বোঝা গেল? এরপর তোমরা যদি দেখে নাও, আমি তোমাকে বলেই দিই, এই হচ্ছে তোমাদের দেওয়া আছে এখানে জার্মান সিলভার, কপার থাকে, জিঙ্ক থাকে, নিকেল থাকে। এখানে কিন্তু এজি থাকে না, বা যেটা তোমাদের আমাদের রূপো, যেটাকে আমরা সিলভার বলি, সেটা কিন্তু থাকে না। হলো, এরপরে প্রশ্ন বলেছে যে প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণু। দেখো প্রোপাইন আমরা জানি অ্যালকিন, অ্যালকাইন এবং অ্যালকেন এর সাধারণ সংকেত থাকে, তো এখানে প্রোপাইন বলেছে, তার মানে অ্যাকচুয়ালি এটা একটা অ্যালকাইন যৌগ। আর অ্যালকাইন মানে আমরা বুঝি CnH2n-2। এখানে বলে দিয়েছে যে প্রোপ, প্রোপ কথার অর্থ হচ্ছে কার্বন কটা থাকবে? 3টে। প্রোপ কথার অর্থ হচ্ছে কার্বন 3টে থাকবে। তাহলে কার্বনের জায়গায় আমি যদি 3 লিখি, তাহলে C3 হয়, H2 × 3 - 2, তাহলে কি আসছে C3H, 3 দুগুণে 6 - 2 মানে H4। তাহলে C3 যদি হয় প্রোপাইন যৌগে, তাহলে হাইড্রোজেন কত হবে? 4 হবে। তাহলে এখানে বলেছে প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণু 4টি থাকে। ঠিক আছে, নেক্সট এবার বিভাগ খ। ঠিক আছে, বিভাগ খটা ভালো করে দেখো। প্রথম প্রশ্ন বলেছে কোলবেড মিথেন, মানে কোলবেড মিথেন না, সরি, কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায়? আনসার হচ্ছে মিথেন। কোলবেড কেন বলা হয়? তার কারণ কোল মানে কয়লা, অ্যাকচুয়ালি কয়লা খনির যে আস্তরণগুলো রয়েছে বা কয়লা খনির যে স্তরগুলো রয়েছে, সেই কয়লা খনির স্তরের ভেতরে মিথেন অধিশোষিত অবস্থায় বা অ্যাবজর্বড অবস্থায় থাকে। এই কারণে তার ভেতরে থাকা মিথেন গ্যাসকে কোলবেড মিথেন বলা হয়। কিন্তু আর মিথেন গ্যাস যেহেতু জ্বালানি গ্যাস, তাই এখানে অ্যান্সারটা মিথেনই হবে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার। ঠিক আছে, এরপরে বলেছে যে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। কেন আমরা জানি? কারণ সানস্ক্রিন আমাদের কি করে, সূর্যের যে ইউভি রশ্মি, সেটাকে ইউভি রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে। আর প্রাকৃতিক সানস্ক্রিন ওজোনকে বলা হয়, কারণ ওজোন গ্যাস, হেলদি ওজোন গ্যাস কি করে, সূর্যের ইউভি রশ্মিটাকে আটকায়, তার জন্য তাকে প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয়। পিভি সমান RT, এটার এসআই একক কি? এটার এসআই একক হচ্ছে জুল। কিভাবে আমি বলে দিই, দেখো পিভি সমান RT, এই যে পিভি,
এই পিভির কথা আমি যদি বলি, পিভি মানে কি অ্যাকচুয়ালি? পিভি মানে এই যে পিভির কথাই তো এখানে বলেছে, পি মানে হচ্ছে চাপ, মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, ইন্টু ভি মানে হচ্ছে আয়তন। তাহলে বল বাই ক্ষেত্রফল যদি হয়, বল মানে হচ্ছে আমরা জানি এই ক্ষেত্রে এসআই এককের কথা যদি বলি নিউটন, আর ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার স্কোয়ার, ইন্টু আয়তন মানে হচ্ছে মিটার কিউব। তাহলে এটা যদি কেটে যায় তাহলে পড়ে থাকে মিটার, অ্যাকচুয়ালি পড়ে থাকছে নিউটন ইন্টু মিটার। এই যে নিউটন ইন্টু মিটার, এটা কি বল ইন্টু সরণ, মানে কার্য, কার্যের যে এসআই একক সেটা কি জুল, ঠিক আছে? এই কারণে এর এসআই এককটা হচ্ছে জুল, ঠিক আছে? এইটুকু আপাতত মনে রাখো। আরও কিছু কারণ আছে, যেমন আমি বলতে পারি যে এই ক্ষেত্রে এসআই এককটা কার্যের এককের সাথে মিল কেন খাচ্ছে, এইভাবে একটাতে খাচ্ছে। আর একটা হচ্ছে পিভি মানে কি, যখন গ্যাসের ভেতরে কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করা হয় তখন সেই বস্তুটার কি হয়, কোনো কণার উপর যখন চাপ প্রয়োগ হয় তখন সেই কণাটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তার আয়তন বৃদ্ধি পায়। তাহলে সে কিন্তু তখন কার্য করে যখন তার উপর চাপটা প্রয়োগ করা হয়, এবং তখন তার আয়তনটাও পরিবর্তিত হয়, এবং সেই কারণে সে একটা কার্য করতে পারে। তো সেই দিক থেকেও আমরা যদি ভাবি তাহলেও কিন্তু কি পিভি হচ্ছে একটা কার্যই কিন্তু অ্যাকচুয়ালি। পিভি পি ইন্টু ভিটা তার ফলাফল হিসেবে কিন্তু বস্তু কণার বা কণার কার্যই ঘটছে, ঠিক আছে? তাহলে এখানে পিভি এর এসআই এককটা কি হবে জুল। তোমাদের বইয়েও ওটা দেওয়া আছে এক্সট্রা ইনফরমেশন হিসেবে, কিন্তু এখান থেকে পরীক্ষায় যেহেতু আসতে পারে তাই ভালোভাবে মনে রাখবে। ধ্রুবক তো আমরা জানি, এটা নিয়ে কথা হচ্ছে না। এইটা পিভি রাশিটির এসআই একক হচ্ছে জুল, ঠিক আছে? আর সিজিএস একক হচ্ছে আর্ক, এই যে কার্য বা শক্তির এককের জন্য। বোঝা গেল? তাহলে পিভি রাশির এসআই একক কি জুল, মনে রাখবো আমরা। পরের প্রশ্ন, গ্যাসীয় অণুর বেগের ওপর উষ্ণতার প্রভাব কি? উষ্ণতা আমরা জানি যে কোনো বস্তুতে উষ্ণতা যত বাড়বে তার ভেতরে অণুগুলো তত বেশি গতিশীল হবে। তাহলে উষ্ণতা যত বাড়বে অণুর বেগের পরিমাণ তত বাড়বে, ঠিক আছে? সমানুপাতিক সম্পর্ক। তারপরে আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান বলেছে, আদর্শ পরিবাহী বলেছে কিন্তু, ঠিক আছে? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক মনে রাখবে অসীম, ইনফাইনাইট তাপ পরিবাহিতাঙ্ক। তারপরে বলেছে যে কোন ক্ষেত্রে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হবে? যখন ওই কোনো যে ক্ষেত্রে ওই যে ক্ষেত্রে তরলের উপাদানের যে প্রসারণ গুণাঙ্ক বা উপাদানের যে গুণাঙ্ক সেটা যদি শূন্য হয় কোনো কারণে, তখন আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান কিন্তু সমান হবে। কারণ তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যে সম্পর্ক, সেখানে আমরা দেখেছিলাম যে আপাত প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক প্লাস তার উপাদানের প্রসারণ গুণাঙ্ক বা উপাদানের গুণাঙ্ক। এর উপাদানের গুণাঙ্কটা 0 হয়ে গেলে দুজন কিন্তু সমান হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা, একটু দেখে নাও, তাহলে তোমাদের মনে থাকতে সুবিধা হবে বা মনে রাখতে সুবিধা হবে। এই যে তরলের প্রসারণ গুণাঙ্ক দুটির মধ্যে সম্পর্কটা কি পড়েছিলাম, যে তরলের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান সমান হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? এটা 0 হয়ে গেলে এ আর এ পড়ে থাকছে, তখন আমি বলতে পারি যে এরা পরস্পরের সমান। যখন এ 0 হবে আর এ যদি 0 না হয়, এ যদি কোনো মান থাকে, তাহলে অবশ্যই এই দুজনের মান সমান হবে না, কারণ দুই সাইডে ব্যালেন্স থাকছে না। তাহলে যখন বস্তুর পাত্রের যখন উপাদানের প্রসারণ গুণাঙ্ক 0 হবে, তখনই এরা দুজন পরস্পরের সঙ্গে কি হবে? সমান হবে। আশা করছি বোঝা গেল। এরপর সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অ্যাকচুয়ালি হচ্ছে অসীম। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম। সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরত্ব বলেছে। আচ্ছা, ফোকাস দৈর্ঘ্য 2/6 সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কথা এখানে বলেছে। হ্যাঁ, অসীম। সুস্থ স্বাভাবিক দূরবিন্দুর যে সুস্থ স্বাভাবিক চোখের দূরবিন্দুর দূরবিন্দু বলেছে। আমরা দূরবিন্দু মানে দূরে কতটা দেখতে পাই? আমরা তো তারাও দেখতে পাই, আমরা তো চাঁদও দেখতে পাই, যেটা অনেক দূরে, তার মানে এটাও কি হবে? অসীম। তারপর সুস্থ স্বাভাবিক হলো দৃশ্যমান আলোর তুলনায় এক্স রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কি বেশি? না, এটা কিন্তু ভুল, ঠিক আছে?
দৃশ্যমান আলোর তুলনায় এর এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম হবে। ঠিক আছে, দৃশ্যমান আলোর তুলনায় এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কম। ঠিক আছে, তারপরে ফ্লেমিং ফ্লেমিং আচ্ছা এটা তো হয়ে গেল, এটা বাদ। ফ্লেমিং এর বামস্ত নিয়ম কোন বৈদ্যুতিক যন্ত্রে দেখতে পাওয়া যায়? বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক মোটর। ঠিক আছে, রোধের সমান্তরাল সমবায়ে কোনটা অপরিবর্তিত থাকে? একটা কথা মনে রাখবে যে শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে, আর সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে। তাহলে এখানে বিভব প্রভেদ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, দুটোই খুব ইম্পর্টেন্ট, শ্রেণী সমবায়ও যেহেতু দেয় তাই আমি এটা বলে রাখলাম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? অপরিবর্তিত কে থাকে? বিভব প্রভেদ, ভোল্টেজ যেটা। ঠিক আছে, পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? নিউক্লিয়াস থেকে, কারণ নিউট্রন কণা নিউক্লিয়াসেই থাকে। ঠিক আছে, তারপরে ZXA এই নিউক্লিয়ারটি থেকে একটা বিটা কণা যদি নিঃসৃত হয় তাহলে নিউক্লাইডটি দেখতে কেমন হবে? ZXA ZXA বলেছি, এখান থেকে একটা বিটা কণা যদি বেরিয়ে যায়, দেখো ZXA এখান থেকে একটা কি বেরিয়ে যাচ্ছে? বিটা কণা। আমরা জানি বিটা কণা যখন বেরিয়ে যায় উপরের ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এখানে একটা প্রোটন সংখ্যা প্রোটনের একটা বাড়ে। তাহলে এক্ষেত্রে কি হবে? এটা এক্স ধরেছি, তার মানে নতুন যেটা আসবে তাকে আমি ওয়াই ধরছি। বিটা কণা বেরোনোর পর উপরের ভর সংখ্যা সেম, তাহলে A+1 হবে, কারণ যা থাকবে তার থেকে এক প্রোটন বেড়ে যায়। তাহলে এইটা হবে নতুন যে নিউক্লাইড, সেটা ZA+1Y। তারপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ, একটা বিরল মৃত্তিকা মৌল। আমরা জানি যে ল্যান্থানাইড যে সারিটা রয়েছে, ল্যান্থানাইড অ্যাক্টানাইড, সেই ল্যান্থানাইডের সারিটাকে আমরা বিরল মৃত্তিকা বলি, মৌল বলি। আর তার ফার্স্ট যে যৌগ সেটা হচ্ছে ল্যান্থানাম, তাহলে এটা হবে বিরল মৃত্তিকা যৌগ। সর্বাধিক আয়নন বিভব, আয়নন বিভব মানে হচ্ছে সব থেকে বাইরে, পরমাণুর সব থেকে বাইরের কক্ষপথে থাকা ইলেকট্রনকে বের করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব বলা হয়। তো এক্ষেত্রে যদি কেউ যে কটা এখানে দেওয়া আছে, এখানে তো কোনো আর এক্সট্রা মৌল দেওয়া নেই, এখানে হিলিয়াম দেওয়া আছে। হিলিয়াম কিন্তু একটা নিষ্ক্রিয় মৌল, আর নিষ্ক্রিয় মৌলের সব থেকে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা থাকে সে খুব সুস্থির, খুব শক্তিশালী, তাকে সরানো খুব একটা সহজ কাজ নয়, তাই তাকে বের করতে গেলে প্রচুর শক্তির প্রয়োজন পড়বে। তাহলে এখানে সর্বাধিক আয়নন বিভব এখানে এর মধ্যে কোনটা হবে? হিলিয়াম হবে। ক্ষারীয় সমযোজী যৌগ কোনটা? আমরা জানি অ্যামোনিয়া, আর ফ্লুওস্পার হচ্ছে CaF2। ঠিক আছে, নেক্সট শূন্যস্থান পূরণ করতে বলছে। AI নিষ্কাশনী গ্রাফাইট দণ্ড কি হিসেবে ব্যবহার করা হয়? অ্যানোড। ঠিক আছে, একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ অ্যাসিটিক অ্যাসিড। স্মেলিং সল্ট, স্মেলিং সল্ট কাকে বলবো? এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট, সংকেত কি? NH4 CO3 হোল টু CO3, অ্যামোনিয়াম কার্বনেট। এটা মূলত কি? এটা অজ্ঞান বা মানুষের সংজ্ঞা ফেরাতে বা মানুষকে অজ্ঞান হয়ে গেলে তার জ্ঞান ফেরানোর জন্য অনেক সময় ব্যবহার করা হয় এই অ্যামোনিয়াম কার্বনেট, তাই এটাকে স্মেলিং সল্ট বলা হয়। ঠিক আছে, NH4 হোল টু CO3, এটা হচ্ছে আমাদের কি না তো স্মেলিং সল্ট হলো। তারপর নেসলার বিকারকে NH3 পাঠালে দৃশ্যমান কি পরিবর্তন হবে? নেসলার বিকারকে যদি আমি NH3 পাঠাই
তাহলে আমরা দেখতে পাবো যে দ্রবণটি বাদামি বর্ণের অধক্ষেপ দেবে। দ্রবণটি বাদামি বর্ণের অধক্ষেপ দেবে হলো। এরপরে কলঙ্কহীন ইস্পাতের উপাদান কি? কলঙ্কহীন ইস্পাত বলা হয় কাকে? কলঙ্কহীন ইস্পাত বলা হয় স্টেনলেস স্টিলকে। ঠিক আছে, তাহলে স্টেনলেস স্টিলের উপাদানের কথা বলা হয়েছে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, যদি ভালো করে এর আগের ক্লাসগুলো দেখো, যে এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যেখানে দেখো স্টেনলেস স্টিল বা কলঙ্কহীন ইস্পাত। তাহলে তুমি যদি না জানো যে কলঙ্কহীন ইস্পাত কাকে বলা হয়, স্টেনলেস স্টিলকে, তাহলে তুমি এর অ্যান্সার করতে পারবে না। তাহলে এখানে বলেছে কোন কোন যৌগ থাকে, কত পার্সেন্ট বলেনি। তাহলে লোহা থাকে, ক্রোমিয়াম থাকে, আর কার্বন থাকে। লোহা, ক্রোমিয়াম আর কার্বন কলঙ্কহীন ইস্পাতের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে মনে রাখবে, জাস্ট ছোট্ট করে বলে দিই, লোহা, ক্রোমিয়াম, কার্বন, এই তিনটে। এরপরে দেখো লেড অ্যাসিটেট সিক্ত কাগজে H2S যদি আমি যুক্ত করি, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? লেড অ্যাসিটেট সিক্ত কাগজে কি যুক্ত করছি? H2S। তাহলে কি হবে, কি ঘটবে? H2S যদি যুক্ত করা হয় তাহলে কি ঘটবে? কাগজ বলেছে, সিক্ত কাগজে, তাহলে মনে রাখবে যে কাগজটি কালো হয়ে যাবে। কাগজটি কালো হয়ে যাবে কেন? তার কারণ লেড অ্যাসিটেট যখন H2S এর সাথে যুক্ত করবে তখন PbS তৈরি করে, আর এই PbS তৈরি করার কারণেই কিন্তু কাগজটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। হলো? ঠিক না ভুল নির্বাচন করো। মিথানল এর সাধারণ নাম হচ্ছে মিথানল, নাম হচ্ছে ফর্মালডিহাইড। এটা ঠিক, সত্য। ফর্মালডিহাইড মানে হচ্ছে এটা ফর্মালডিহাইড, তো CHO। ফর্মালডিহাইড, মিথানলের সাধারণ নাম হচ্ছে কি না, তো ফর্মালডিহাইড। ঠিক। তারপরে এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধযুক্ত পদার্থ, আগের বা তার আগের কোনো একটা সেটে ছিল যে এটা এই প্রশ্নটা ছিল একটু অন্যরকমভাবে। এখানে অ্যান্সার হবে ইথাইল মার ক্যাপ্টান, CH3CH2SH। এই যে ASH, এটাকে কি বলা হয়? থিওল বলা হয়। মনে রাখো তো, তাহলে হবে। ঠিক আছে, ইথাইল মারকাপ্টান কি করে না, তো এলপিজি সিলিন্ডার দুর্গন্ধযুক্ত পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তার কারণ কি? কারণ এলপিজির খুব একটা তেমন কোনো গন্ধ নেই যেটা দিয়ে তাকে বুঝতে পারবো যে সেটা লিক হচ্ছে কি না। অনেক সময় কি হয়, সিলিন্ডার যদি লিক করে সেটা আমরা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণে ওই এলপিজিতে এই ইথাইল মারকাপ্টান কিছুটা পরিমাণে দেওয়া হয়, যাতে তার সাথে মিশে সে একটা গন্ধ সৃষ্টি করে, এবং যখনই এলপিজি লিক করবে সিলিন্ডার থেকে তখন আমরা যেন বুঝতে পারি যে সেটা লিক করছে, এবং আমরা যেন অ্যালার্ট হতে পারি এবং সেই লিকটাকে যেন বন্ধ করতে পারি, যাতে কোনো বড় দুর্ঘটনা না ঘটে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের 2018 কমপ্লিট। ঠিক আছে, তাহলে এই গেল আজকে আমাদের এবিটি পেজ 430-এর MCQ SAQ এর ডিটেল সলিউশন। আশা করছি তোমরা খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পেরেছো। তোমাদের জন্য এগুলো করা, অবশ্যই সেগুলো তোমরা ভালো করে এখন প্র্যাকটিস করবে। এর আগেরও আমি অনেকবার বলেছি যে এর আগেরও অনেকগুলো পেজ আমরা করেছি, তো সেগুলো সমেত এটাকে ভালো করে প্র্যাকটিস করো। সামনে মাধ্যমিক পরীক্ষা, এর পরবর্তী যে পেজগুলো রয়েছে, এখন আবার তোমাদের পর্ষদেরও বেরিয়ে গেছে পেজ, সেগুলো আমরা নিয়ে আসব। অবশ্যই ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করো, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটার সাথে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যেন এই চ্যানেলের যাবতীয় যা ভিডিও আসবে সেটা যেন সকলের আগে তোমার কাছে পৌঁছতে পারে। আজ এত দূরই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।